কে আসছো এখানে? ভয় গ্রাস করবে তোমাকে চারদিক থেকে। হরর স্টুডিও পডকাস্ট বাই সৈয়দ মিসবাহ। আসসালামু আলাইকুম লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। হরর স্টুডিওর দ্বিতীয় এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সৈয়দ মিসবাহ। আপনারা জানেন যে এটি হচ্ছে আমাদের দ্বিতীয় এপিসোড, আর আমরা গত এপিসোড প্রকাশ করেছিলাম। প্রকাশ করার পর এখন পর্যন্ত আসলে কেউই দেখেনি। আমাদের নতুন চ্যানেল হওয়ার কারণে হয়তো অনেকেই আসলে জানছেন না বা জানতে পারছেন না। আর যারা যারা আমাদের সাথে যুক্ত হবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই আমাদের সাপোর্ট দিবেন, ভালোবাসা দিবেন, যেন আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। আর আপনার জানাশোনা যদি কোনো ঘটনা থাকে তা অবশ্যই আমাদের পাঠাতে ভুলবেন না। আমাদেরকে গল্প পাঠানোর ঠিকানা হচ্ছে soyyed8misbah@gmail.com, যার স্পেলিংটা হচ্ছে SYED8MISBAH@gmail.com। এছাড়াও আপনারা স্ক্রিনে আমাদের এই জিমেলটা দেখতে পাবেন, আমাদের ইমেল আইডিটা আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। সো যাদের কাছে গল্প আছে, শুনেছেন বা জানেন, তারা অবশ্যই আমাদেরকে গল্প পাঠাতে ভুলবেন না। আর অবশ্যই মনে রাখবেন, আমরা যেহেতু নতুন, আমাদের টিম সংখ্যা নেই, সেই কারণে হচ্ছে আমরা অনেক কষ্টের বিনিময়ে পডকাস্ট চালাচ্ছি। সো আশা করব যারা যারা আমাদের সাথে আছেন, থাকবেন, তারা সবসময় আমাদেরকে পাশে পাবেন, এবং আমরাও আশা করি যে আপনাদের সবসময় পাশে পাবো। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গল্পে। আর আজকে আমাদের যে গল্পটি পাঠিয়েছেন, তিনি দক্ষিণবঙ্গ থেকে আমাদেরকে গল্পটি পাঠিয়েছেন। তিনি আসলে আমার ইনবক্সে গল্পটি পাঠিয়েছেন। বেশি কথা না বললে চলে যাচ্ছি গল্পে। আর তিনি যেই রকম গল্পটি আমাকে পাঠিয়েছেন, আমি ঠিক সেইভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তাহলে চলুন গল্পে যাওয়া যাক। সাল 2019। আমি আর আমার 3 বন্ধু তানিম, শুভ আর রাহাত বাইক নিয়ে একটা লং রাইডে বের হয়েছিলাম। গন্তব্য ছিল সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, কিন্তু মাঝরাতে আমরা আটকে গেলাম শুনশান একটা এলাকায়, যেটার নাম চন্দ্রকুঞ্জ গ্রাম। গুগল ম্যাপ বলছিল রাস্তা আছে, কিন্তু এক সময় কাঁচা রাস্তা এতটাই ভাঙাচুরা হয়ে গেল যে আমাদের থামতে হলো। রাত তখন 1টা বাজে। আশেপাশে কোনো আলো নেই, শুধু ঝিঝি পোকার ডাক আর দূরে কুকুরের ঘেউ ঘেউ শব্দ। আমরা ভাবলাম এখানে একটা রাত কাটিয়ে দেব। আমরা গ্রামের পাশের একটা পুরনো গাছতলায় বসে গরম চা বানাচ্ছিলাম। হঠাৎই শুভ ফিসফিস করে বলল, তোরাও কি শুনলি? আমরা সবাই চুপ। তখন স্পষ্ট শুনলাম একটা মেয়ে হাসছে, গলার স্বর যেন খুবই অদ্ভুত, শীতল আর কাঁপুনির মতো। আমরা চারদিকে তাকালাম, কেউ নেই। শুভ বলল, ভাই এটা ঠিক স্বাভাবিক না। আমরা ভয় পেলেও হাসি দিয়ে উড়িয়ে দিলাম। কিন্তু মিনিট 10 পরই রাহাত আতঙ্কিত কণ্ঠে বলল, ওই দেখ। আমরা তাকিয়ে দেখি রাস্তার একপাশে একটা সাদা কাপড়ে ঢাকা মেয়ে দাঁড়িয়ে আছে। মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু তার পায়ের কাছের মাটি যেন একটু একটু নড়ছে। আমাদের সবার হাত পা অবশ হয়ে গেল। তামিম সাহস করে ফ্ল্যাশ লাইট মারল ওর দিকে, কিন্তু সেখানে কিছুই নেই। বাতাসটা হিমশীতল হয়ে গেল। আমরা পাগলের মতো বাইক স্টার্ট দিলাম, কিন্তু বাইকের ইঞ্জিন তখন স্টার্ট নিচ্ছিল না। আতঙ্কের চূড়ান্ত পর্যায়ে যখন আমরা প্রায় হাল ছেড়ে দিচ্ছিলাম, তখনই একটা ফিসফিস শব্দ এলো, যেও না। আমাদের হৃৎপিণ্ড তখন লাফিয়ে উঠল। ঠিক সেই মুহূর্তে বাইকের ইঞ্জিনও চালু হয়ে গেল। আমরা ফুল স্পিডে বেরিয়ে গেলাম। পরদিন সকালে স্থানীয় এক চায়ের দোকানে চা খেতে গিয়ে ঘটনাটা বললাম। দোকানি একটু হাসলো, তারপর বলল, তোমরা প্রাণে বেঁচে গেছো। এখানে অনেক বছর আগে একটা মেয়ে ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা করেছিল। ওর আত্মা আজও এখানে ঘুরে বেড়ায়। আমরা থমকে গেলাম। হয়তো সেটা আমাদের কল্পনা ছিল, অথবা হয়তো সত্যিই চন্দ্রকুঞ্জের অশরীরই আমাদের সঙ্গে ছিল সেদিন রাতে। এখনো ভাবলে গা শিউরে ওঠে। এই ছিল আমার গল্প। আশা করি ভালো লাগলে আপনি আপনার নতুন চ্যানেলে প্রকাশ করবেন। আর যারা গল্পটি শুনছেন তাদের সবাইকে অনুরোধ থাকবে, আপনারা বেশি বেশি করে শেয়ার করুন। আর আপনারা সবাই মিসবাহ ভাইয়ের পাশে থাকুন। আর আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট যেন সবসময় চ্যানেলটির পাশে থাকে। আর আপনাদের কারো যদি কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই ওনাকে পাঠাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আমি কন্টিনিউ গল্প দিব। আশা করি সবাই সাথেই থাকবেন। কে আসছো এখানে? ভয় গ্রাস করবে তোমাকে চারদিক থেকে। হরর স্টুডিও পডকাস্ট বাই সৈয়দ মিসবাহ।
লিসেনার্স, একবারটি আসলে কল্পনা করুন যে আপনি কোথাও বাইক ট্যুরে গিয়েছেন বন্ধুদের সাথে, রাত তখন প্রায় 1টা মধ্যরাত। সেই রাতে আপনার সাথে যদি এইরকম ঘটনা ঘটে তাহলে আপনি কি করবেন? অবশ্যই জানাতে ভুলবেন না। আর কেমন লাগলো আমাদের গল্পটি তা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। যাই হোক, আমি আবারও বলছি যে আমাদের নতুন চ্যানেল, আর এই চ্যানেলে গল্প পাঠাতে অবশ্যই ভুলবেন না। আমাদের গল্প পাঠানোর ঠিকানা syed8misbah@gmail.com। যে ইমেলটি আপনারা আমাদের স্ক্রিনে দেখছেন সেই ইমেলেই আপনারা পাঠাতে পারেন, অথবা আমাদের অ্যাবাউট সেকশনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন। সেই হোয়াটসঅ্যাপে চাইলে আপনারা ভয়েসেও গল্প পাঠাতে পারবেন অথবা লিখেও গল্প পাঠাতে পারেন। যাই হোক, আজকে আমাদের হাতে মোট 3টি গল্প রয়েছে। চলে যাচ্ছে দ্বিতীয় গল্পে। দ্বিতীয় গল্পটি আমাদেরকে পাঠিয়েছেন ঢাকা থেকে তুহিন, যিনি আমার ফেসবুক ফ্রেন্ড। তিনিও গল্পটা আসলে ইনবক্সে দিয়েছেন, কারণ তিনিও একটু এইসব পছন্দ করেন। নিয়মিত অনেকগুলো পডকাস্টে এবং রেডিও চ্যানেলে উনি গল্প পাঠান, তাই আমার রিকোয়েস্টে উনি একটি গল্প আমাকে পাঠিয়েছেন। যাই হোক, চলে যাচ্ছি গল্পে। আর গল্পের নাম তিনি দিয়েছেন নীলাচলের ছায়ামূর্তি। আর যাই হোক, বেশি কথা না বলে চলে যাচ্ছি গল্পে। আর গল্পটি অবশ্যই তিনি যেরকম পাঠিয়েছেন আমি ঠিক সেই রকমই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম ইসবা ভাই, আশা করি ভালো আছেন। আপনি বলার সাথে সাথে আসলে একটি গল্প পাঠিয়েছি, কিন্তু আমি এখনো কনফিউজড যে এই গল্পটি আমি আসলে এর আগে কোথাও কোনো চ্যানেলে পাঠিয়েছি কিনা। যদি পাঠিয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবেন, আর যদি না পাঠাই তাহলে তো ভালোই। যাই হোক, আমি গল্পটি শুরু করছি বেশি কথা না বলে। আর আরেকটি কথা, আপনার জন্য এবং আপনার চ্যানেলের জন্য অনেক অনেক দোয়া রইল। আশা করি যারা যারা শুনবে তারা সবাই আপনাকে সাবস্ক্রাইব করবে এবং সব সময় ভালোবাসা দিয়ে আপনার সাথেই থাকবে। 2021 সালের কোনো একটা সময় আমি আর আমার 2 বন্ধু হৃদয় আর তুষার বান্দরবনের নীলাচলে ঘুরতে গিয়েছিলাম। প্ল্যান ছিল রাতে পাহাড়ের চূড়ায় ক্যাম্পিং করব, তার পরের দিন সকালে আবার বাইকে রওনা হব। নীলাচলের সন্ধ্যা অসাধারণ, চারদিকে পাহাড়ের ভাঁজে ভাঁজে মেঘ খেলা করছে। আমরা ক্যাম্প সাইটে তাঁবু খাটিয়ে বসে আড্ডা দিচ্ছিলাম। তখন রাত প্রায় 11টা বাজে। হঠাৎ হৃদয় ফিসফিস করে বলল, তোমরা কি দেখেছো ওই পাহাড়ের ধরাটায় একটা মানুষ দাঁড়িয়ে আছে? আমরা তাকালাম, সত্যি অন্ধকারের মধ্যে হালকা একটা অবয়ব দেখা যাচ্ছে, যেন লম্বা পাতলা একটা মানুষ দাঁড়িয়ে আছে চুপচাপ, কিন্তু ওখানে ওঠার কোনো রাস্তা নেই। তুষার বলল, এটা হয়তো কোনো পাহাড়ি লোক হবে, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু কিছুক্ষণ পর আমরা যা দেখলাম তাতে আমাদের গায়ের লোম দাঁড়িয়ে গেল। সেই অবয়বটা ধীরে ধীরে নেমে আসতে শুরু করলো, কিন্তু মানুষ যেমন হাঁটে ওটা তেমন হাঁটছিল না, ওটা যেন ভেসে আসছিল আমাদের দিকে। আমরা একে অপরের দিকে তাকিয়ে গেলাম। হৃদয় চুপচাপ দাঁড়িয়েছিল, মুখটা সাদা হয়ে গেছে। আমি তাড়াতাড়ি টর্চ লাইট ধরলাম, কিন্তু আলো ওটার উপরে পড়তেই ওটা হঠাৎ মিলিয়ে গেল। তুষার থমথম খেয়ে বলল, এটা কি ছিল? আমাদের চোখের ভুল? আমরা কথা বলার মতো অবস্থায় ছিলাম না, কিন্তু ঠিক তখনই পাশের জঙ্গলের ভেতর থেকে একটা ঠান্ডা গলার শব্দ এলো, তোমরা এখানে কেন? এক মুহূর্ত দেরি করিনি, আমরা তাঁবু ফেলে বাইকের কাছে দৌড় দিলাম। ইঞ্জিন চালু করেই আমরা নেমে এলাম পাহাড় থেকে। পরদিন সকালে স্থানীয় এক দোকানে নাস্তা খেতে গিয়ে ঘটনাটা বললাম। দোকানদার একদম চুপচাপ শুনলেন, তারপর নিচু গলায় বললেন, নীলাচলে এক সময় এক দর্শনার্থী পাহাড় থেকে পড়ে মারা গিয়েছিল। অনেকে বলে তার আত্মা এখানে রাতে পাহাড়ের চূড়ায় ঘোরাফেরা করে। আমরা থমকে গেলাম। আসলে কি আমরা ওর ছায়া দেখছিলাম, নাকি পাহাড়ের কোনো বিভ্রম ছিল? আজও মনে পড়ে সেই রাতের কথা। পাহাড়ের গভীর নিস্তব্ধতায় সেই ছায়ামূর্তি যেন আজও আমাদের দিকে তাকিয়ে আছে। দর্শক, কেমন লাগলো আমাদের দ্বিতীয় গল্পটি অবশ্যই জানাবেন আমাদের কমেন্টের মাধ্যমে। আর আপনারা যদি কেউ কখনো এরকম নীলাচলে গিয়ে থাকেন আর আপনাদের সাথেও যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি আপনি আমাদেরকে সেই ঘটনাটি গল্প আকারে পাঠাতে চান তাহলে অবশ্যই আমাদেরকে গল্প পাঠাবেন। আমাদের গল্প পাঠানোর ঠিকানা syed8misbah@gmail.com, যার স্পেলিংটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আশা করি আপনাদের গল্প পাঠাবেন। আমাদেরকে গল্প পাঠাতে পারেন আপনি লিখে, অথবা পাঠাতে পারেন আপনি অডিও রেকর্ড করে। যাই হোক, তৃতীয় গল্পটি বলবো। তৃতীয় গল্পটি হচ্ছে আমার নিজেরই। সো চলুন দেরি না করে গল্পে চলে যাওয়া যাক। কে আসছো এখানে? ভয় গ্রাস করবে তোমাকে চারদিক থেকে।
ঘটনাটা আসলে কোভিডের টাইমে, তখন আমি হচ্ছে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে জব করি। আমি ওই কোম্পানিতে যখন থাকতাম, তখন ওই কোম্পানিটি আসলে ছিল মৌলভীবাজার জেলায়। আপনারা অনেকেই চিনবেন যারা বিশেষ করে ট্যুর করেন, তারা মৌলভীবাজারের শ্রীমঙ্গল, কুলাউড়া, তারপর হচ্ছে আপনার বড়লেখা, মাধবকুণ্ড জলপ্রপাত, এগুলো সবাই আসলে চিনেন যারা যারা ট্যুর করেন তারা। তো আমি যে এখানে চাকরি করতাম সেটি ছিল হচ্ছে আপনার কুলাউড়াতে, এবং আমি কোনো একটা কাজে আমি ওই দিন গিয়েছিলাম রাতে শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল থেকে আসার সময় অনেক লেট হয়ে গেছে। যাই হোক, আমি ডিটেলসে বলি। তো শ্রীমঙ্গল গেলাম, তো এখানে আমার একটা ক্লাস ফ্রেন্ড ছিল, সে শ্রীমঙ্গলে ব্যবসা করে। তার সাথে দেখা করি, তারপর সে আমাকে ডিনার করায়, প্রায় জোর করেই ডিনার করায়। এরপর আরও 5-6টা বন্ধু আসে, ফোন দিয়ে বলে যে অনেকদিন পর বন্ধু শ্রীমঙ্গলে এসেছে, তোরা চলে আয়। তো যাই হোক, ও যেরকম ফোন দিল সবাই চলে আসলো। আসার পর আমরা আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পরে হচ্ছে আমি রাত্রে রওনা দিলাম। আর একটা জিনিস বলে রাখি, আমি শ্রীমঙ্গল গিয়েছিলাম হচ্ছে মাছ কেনার জন্য। তো আমার কাছে মাছ বলতে ছিল হচ্ছে চিংড়ি মাছ, বলতে বড় চিংড়ি যেটাকে আমরা কিং প্রন বলে থাকি, সেই কিং প্রন। আর আমার সাথে ছিল রূপচাঁদা মাছ। তো যাই হোক, প্রায় 1:30টার দিকে আমি আসলে শ্রীমঙ্গল থেকে রওনা দিই। আর যারা শ্রীমঙ্গল থেকে শমশেরনগর হয়ে কুলাউড়াতে বা বড়লেখাতে গিয়েছেন তারা কিন্তু জানেন যে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা এবং খুব শুনশান নীরবতা থাকে ওই রাস্তাটা। বিশেষ করে দিনের বেলায় নীরব থাকে। আর রাতের বেলা তো মনে করেন যে কেউ যদি চিৎকার করে মারাও যায় তাহলে শোনার কেউ আছে কিনা, আসলে এইটা নিয়ে অনেকেই সন্দেহ পোষণ করে থাকে। তো যাই হোক, এত বিস্তারিত বলার কারণটা হচ্ছে যে আপনারা আসলে গল্পের মানে গল্পের শুরুটা বুঝছেন, তারপর আসলে আমি গল্পটা বলবো। যাই হোক, এখন চলে যাচ্ছে মূল গল্পে। তো ঘটনাটা ওই দিন ঘটেছিল যে আমার কাছে যে বাইকটি ছিল, সেই বাইকটি ছিল হচ্ছে আপনার সম্ভবত ইগনিটর 125, বলতে 125 সিসির একটি বাইক। তো আমি শ্রীমঙ্গল থেকে রওনা হই প্রায় 1:30টার দিকে। আসার পথে আমি যখন হচ্ছে গ্র্যান্ড সুলতান নামের একটা ওইখানে 5 স্টার একটি রিসোর্ট আছে, সেই রিসোর্ট পার হওয়ার পর হচ্ছে আপনার যে অনেক ধরনের পাহাড়, তারপর হচ্ছে চা বাগান রয়েছে, দুই সাইডেই পাহাড়, আঁকাবাঁকা রাস্তা। এবং ওই সময়টাই ছিল কিন্তু হচ্ছে আপনার শীতের সময়, একদম ভরা শীতের সময়, প্রচণ্ড কুয়াশা। বাইকে ফগ লাইট জ্বালানো, হেডলাইট জ্বালানো, তারপর হচ্ছে ইমার্জেন্সি যে ইন্ডিকেটর রয়েছে সেটাও দেওয়া। তো সব কিছু মিলে আমি আস্তে আস্তে আসছি। প্রায় 4-5 কিলোমিটার আসার পর আমি দেখলাম বাইকের সামনে একটি বিড়াল দৌড়াচ্ছে। তো তখন আসলে কুয়াশাটা খুব কম ছিল, হুট করে মনে হচ্ছিল যে কুয়াশাটা কমে গিয়েছে। আমি বাইকটি দেখছিলাম বা বিড়ালটি আমি দেখছিলাম, এবং আমি বলছিলাম যেহেতু রাত্রে বিড়াল এই রাস্তার ভিতরে, আমার মাথায় তখন আসলে কাজ করছিল না যে বিড়ালটি কি ধরনের বিড়াল হতে পারে। তো যাই হোক, আমি বাইক নিয়ে যাচ্ছি, বিড়ালটা আমার আগে মানে সামনে দৌড়াচ্ছে। তো আমি ভাবলাম কি যে এত রাতে যাচ্ছি আর বিড়াল একটা সাথে পেয়েছি, ভালোই হলো যে ওর সাথে একটু পাল্লা টাল্লা দিয়ে চলে যাওয়া যাবে আর কি। কিন্তু বিষয়টা হচ্ছে এইরকম ছিল যে আমি যদি মনে করেন বাইকের স্পিড ছিল 40-এ, সেই বিড়ালটাও আমার থেকে যতটুকু ডিস্টেন্সে ছিল, সেই ডিস্টেন্সটা কিন্তু কোনো রকম হচ্ছে সামনে বা পিছনে হচ্ছিল না, মানে কম বেশি হচ্ছিল না। মানে মনে হয় এরকম যে আপনি যদি একটা বাইকে একটা বাঁশ বেঁধে সামনে রেখে দেন, মানে বাসটা বেঁধে সামনে যে দূরত্বটা, সেই দূরত্বটা কিন্তু আসলে বাইকের স্পিডের সাথেই থাকবে, সেই দূরত্বটা কিন্তু আসলে কমবেও না বাড়বেও না। তো এইরকম ম্যাচ করে কিন্তু আসলে বিড়াল তো দূরের কথা, মানে কোনো প্রাণী পারবে কিনা আই ডোন্ট নো, আমার জানা নেই। তো বিড়ালটা যাচ্ছে বাইকের সামনে, আমিও যাচ্ছি। তো এরকম করতে করতে এক পর্যায়ে স্পিড হচ্ছে আপনার প্রায় 70 ক্রস করছে। তো আমি তখন আমার মাথায় একটা জিনিস আসলো যে বিড়ালকে আদৌ এত জোরে দৌড়াতে পারে। তখন আমি একটু সাইড করলাম, সাইড করে সাথে মানে সাইড করতেই বলতে হচ্ছে বিড়ালটার একটা যে লুকিংটা ছিল আমার দিকে, এই লুকিংটা আসলে যারা দেখবেন তারা বুঝতে পারবেন, মানে এত ভয়ঙ্কর একটা লুকিং। আমি সত্যি অনেক ঘাবড়ে গিয়েছিলাম, অনেক ভয় পেয়েছিলাম। এবং তখনই আমি ফলো করলাম যে আসলে বিড়ালটির কোনো ছায়া নেই, আর বিড়ালটির বিড়ালের যে পা সেটা হচ্ছে মাটি থেকে প্রায় 7-8 ইঞ্চি উপরে ছিল, প্রায় 1 ফুটের কম, বাট 1 ফুটের বেশি না, 1 ফুটের কম, এইরকম একটা অবস্থা। মানে বিড়ালটি শূন্যে ছিল। তখন আমি ভয় পাই, আমি আয়াতুল কুরসি পড়ি, আমি যত সূরা জানি, বিশেষ করে চারকুল সূরাগুলো পড়ি, বুকে ফু দিই, কিন্তু বিড়ালটা আসলে যাচ্ছিল না, আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তো অনেকক্ষণ ওইখানে আমি ছিলাম, আল্লাহ করছিলাম। আমার মনে হচ্ছিল যে মানে আমি দোয়া করছিলাম যে হয় আমি সেন্সলেস হয়ে যাই, তাহলে আসলে আমার অন্ততপক্ষে ভয়টা কমে যাবে, আমি আর ভয় পাবো না যে আমি কেন সেন্সলেস হচ্ছি না। আমি এই দোয়াটাই করছিলাম এবং যত ধরনের দোয়া আমি জানতাম সব পড়া শুরু করেছিলাম। কিন্তু কিছুতে আসলে বিড়ালটি যাচ্ছিল না। সেই যে আমার দিকে তাকিয়েছিল, এক দৃষ্টিতে তাকিয়েছিল, কতক্ষণ ছিল আসলে আমি বলতে পারবো না। কপাল ভালো থাকায় ওই অনেকক্ষণ পর আসলে যে শমশেরনগরের যে শ্রীমঙ্গল থেকে শমশেরনগর পর্যন্ত যে পুলিশ টহল টিম থাকে, তারা আসলো, তারা আসছিল, এসে দেখে আমাকে ব্রেক করলে জিজ্ঞাসা করলো যে আপনি কে কোথায় যাবেন। বাট তখন পরিচিত একজন কনস্টেবল আমার ছিল, সেই কনস্টেবল বললো যে উনি জব করে কুলাউড়াতে, এই সেই। তো এই বলার পরে হচ্ছে আসলে ওরাই আমাকে বাইকে করে
দিয়ে গেল হচ্ছে আপনার শমশেরনগর পর্যন্ত, আর শমশেরনগর থেকে বাইকে করে না, সরি গাড়িতে করে। আর শমশেরনগর থেকে পরবর্তীতে হচ্ছে আমার যে অফিসের স্টাফ একজনকে ফোন দেওয়ার পর তিনি শমশেরনগর পর্যন্ত এসেছিলেন, এবং শমশেরনগর থেকে উনি আমাকে হচ্ছে আমার যে গন্তব্যস্থল কুলাউড়া পর্যন্ত নিয়ে এসেছিলেন। আর বাইকটা উনি ড্রাইভ করেছিলেন, মানে আমার বাইক ড্রাইভ করার মতো চান্স ছিল না। তো যাই হোক, আমি আসলে এত কিছু বুঝিনি। বাসায় আসলাম, গোসল করলাম, মাছ আমি ফ্রিজে রেখেছিলাম। ফ্রিজে রেখে আমি নিজে অফিস বলতে আমাদের স্টোরুম বা স্টোরেজ যেটাই বলি না কেন, ফ্রিজে রেখে আমি তালা মেরে আসি। এবং ওই দিন রাত্রে আমার খুব মানে আসে না যে মানুষ বলে জ্বর উঠে এইরকম কিছু হয় না, বাট আমি স্বপ্নে ভয় পাচ্ছিলাম। বাট কীরকমের স্বপ্ন কোনো আগা মাথা নাই, আমি ভুলে গেছি, সকালে ভুলে গিয়েছিলাম যে কীরকমের স্বপ্ন। এতটুকুই মনে আছে আমি অদ্ভুত স্বপ্ন দেখেছিলাম এবং আমি প্রচুর ভয় পাচ্ছিলাম। তো পরের দিন হচ্ছে সবার আগে আমি এসে যখন হচ্ছে তালা খুলি, ফ্রিজ চেক করতে গিয়ে দেখি আসলে একটা চিংড়ি মাছও নেই, একটা রূপচাঁদা মাছও নেই। তো যাই হোক, ওই দিন আসলে আমার তেমন কিছু হয় নাই। 3-4 দিন পর আমার খুব জ্বর উঠে, এরপর ডাক্তার দেখাই, কাজ হচ্ছিল না। এরপর আমি একজন হুজুর দেখাই, আমার খুব পরিচিত কাছের বড় ভাই, ওনার নাম আহমদ আলী। তো ওনাকে ঘটনাটা বলার পর উনি বললো আসলে ওইটা একটা অশরীর ছিল, এটা হয়তো বা খারাপ জিন ছিল। তার টার্গেটটাই ছিল আপনার মাছের প্রতি, আপনি যে বেঁচে ফিরেছেন এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকুর। আর এই রাস্তায় এরকম অরহ ঘটনা ঘটে যে অনেকে হচ্ছে এরকম একটা বিড়ালের সাথে পাল্লা দিতে গিয়ে বাইক অ্যাক্সিডেন্ট করে আর কি। তো যাই হোক, এই ছিল ঘটনা আমার নিজের। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর আপনাদের কাছে যদি ঘটনা থাকে অবশ্যই আমাদের পাঠাতে ভুলবেন না। সরি, আমাদের ইমেলটা হচ্ছে soyedetmisbah@gmail.com, যার স্পেলিংটা হচ্ছে SYED8MISBAH@gmail.com। আপনাদের কাছেও যদি এরকম কোনো ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাদের পাঠাতে ভুলবেন না। আর আশা করবো সবসময় আমাদের পাশে থাকবেন, সাপোর্ট দিবেন, এবং আপনার পরিচিত কারো যদি গল্প জানা থাকে বা আপনি যদি জেনে থাকেন তাহলে অবশ্যই 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 আমাদের গল্প পাঠাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। কে আসছো এখানে? ভয় গ্রাস করবে তোমাকে চারদিক থেকে। হরর স্টুডিও পডকাস্ট বাই সৈয়দ মিসবাহ।